শুভেচ্ছা। আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শুরুতে শিরোনামগুলো জানাবো। সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণ চায় আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এবার সম্ভাবনা খুব বেশি, এবার একটা সুন্দর নির্বাচন হবে। পরিবারতান্ত্রিক ও আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না, বললেন জামায়াত আমির। উত্তরের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। মানুষ বিগত 14 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী, নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান, 3 বাহিনী প্রধানের দিক নির্দেশনা। জামালপুরের 5টি আসনের মোট ভোটারের অর্ধেকই নারী। শুধু প্রতিশ্রুতি নয়, সমতা ভিত্তিক সমাজ গড়ার তাগিদ। মহিলা প্রার্থী হিসাবে আমি জামালপুর 3 আসনে এই প্রথম নির্বাচন করছি। তো নারীরা খুব আগ্রহ প্রকাশ করেছে। চাই খুব সুন্দর একটি নির্বাচন হোক এবং নারীদের অধিকার আদায়ের জন্য নারীরা কথা বলুক। এমন ভোট কেন্দ্র চাই যেখানে আমি এবং আমার মতো যে সমস্ত নারীরা আছে তারা যেন নিরাপদে নিশ্চিন্তে ভোট দিতে পারেন। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেন। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠাকুরগাঁয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা, অবস্থানটা বুঝবেন আর নিজের অবস্থানটা বুঝবেন। আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। চকরিয়া ও পেকোয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। কুমিল্লা 10 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। সকালে উপজেলার মাধবপুরে একটি মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আর আজকে যারা হাফেজ হয়েছে সেই গর্বিত হাফেজদের পিতামাতার প্রতিও আমাদের সম্মান। নাটোর সদর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, দেশের মানুষের মাঝে যে সাড়া পড়েছেন তাতে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে। 12 তারিখে ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে উনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এটা অলরেডি দেশের মানুষ নিশ্চিত করেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি, সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেছেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, ধরা পড়লেই উপযুক্ত শাস্তি মিলবে বলেও জানান তিনি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন।
জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। পরে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, 54 বছরের শাসন দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জনগণ, এখন পরিবর্তন চায়। প্রতিটি স্থানে মানুষ এখন সুশাসন, গণতন্ত্র চায়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এদিকে রাজশাহীর গোদাগাড়িতে এক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেবা এবং আলাদা হাসপাতাল গড়ে তোলা হবে। এরপর রাজশাহী মহানগরীর এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এখনো বিভিন্ন স্থানে দখলদারিত্ব করতে গিয়ে নিজেরাই নিজেদের মারছে একটি দল, তাদের হাতে দেশের দায়িত্ব দেয়া যাবে না। আমরা চাই জনগণের উন্নয়ন, আমরা চাই 18 কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন। আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে, আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক। রাজধানীতে বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকাল থেকেই প্রচারে নামেন ঢাকা 16 আসনে ধানের শীষে প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি মিরপুর এলাকায় প্রচারণা চালান। তিনি বলেন, ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া হবে। এ সময় সঞ্জিদা ইসলাম তুলি অভিযোগ করে বলেন, একটি দলের নেতাকর্মীরা অনলাইন সহ বিভিন্নভাবে তাদের হেনস্থা করছেন। এছাড়া ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণা চালান, ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। সবাই যাতে নিঃসংকোচে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ, এবং সেই পরিবেশ এখন আছে। ভোট বাহিনীর কালচার যেটা, তো এই জিনিসটা বন্ধ করতে হবে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, মিথ্যা সত্য এর মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এটা আমরা চাই না। সকাল থেকে ঢাকায় প্রচার ও গণসংযোগ করছেন জামায়াত ইসলামী ও এনসিপি প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুপুরে রাজধানীর কদমতলী এলাকার গণসংযোগ করেন ঢাকা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে, বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বলেন, ভোটারদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, তবে সবাই নিরাপদে ভোট দিতে যাবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এদিকে ঢাকা 8 আসনে নির্বাচনী গণসংযোগ করেন এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোট আসছে, আমি আশা করি তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, কারো অধিকার ক্ষুণ্ণ করতে চায়, অধিকার কেড়ে নিতে চায়, তাহলে সর্বস্তরের জনগণ সেটাকে প্রতিহত করবে। নির্বাচন কমিশনের পর ডেটা আছে যে কোন ভোটার কোন জায়গায় কেন্দ্র কোথায়, এটা যদি নির্বাচন কমিশন তাদের একটা পোর্টাল ওপেন করে, যেটাতে হলো যে কেউ গিয়ে নিজের ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারে যে আমার কেন্দ্র কোথায়, ইজিলি তার কেন্দ্রে সে যেতে পারে। আমরা নির্বাচনী প্রচারণার খবর জানবো। তুরাগ এলাকায় আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন আমাদের জন্য। বিজয়, আর হাতে 1 সপ্তাহ সময় আছে ভোটের আর কি, তো সেই হিসেবে নিশ্চয়ই প্রার্থীদের যেই প্রচারণা সেটি জমজমাট হবার কথা। আরেকটি বিষয়, আপনি অনেকগুলো এলাকায় সকাল থেকে ঘুরেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? এই মুহূর্তে আমি আছি ঢাকা 18 আসনের তুরাগ এলাকায়। আপনি যেমনটি বলছিলেন, এখানে একটি আরিফুল ইসলামের আদিবের ঢাকার 18 আসনের তুরাগ এলাকার একটি মহিলা সমাবেশে আমি যোগ হয়েছি। আমি যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু যারা জামাত সহ 11 দলীয় দলের যারা প্রার্থী রয়েছেন, যে প্রার্থী রয়েছেন আরিফুল ইসলাম, তিনি কিন্তু গণসংযোগ করছেন এবং এখানে একটি মহিলা সমাবেশে তিনি যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য দিবেন কিছুক্ষণ পর। তার আগে যদি বলি যে আমি সরাসরি আরিফুল ইসলামের সাথে একটু কথা বলতে চাই, সেখানে তিনি এখানে যোগ হয়েছেন এবং আমি যদি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে
এই 18 আসনে আপনি আসলে কি ধরনের সমস্যা দেখছেন এবং কি ধরনের আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের একটু বলবেন? আমাদের এখানে নারী সমাবেশ চলছে তুরাগের থানার 53 নং ওয়ার্ডের। আমরা ঢাকা 18 আসনের প্রথম যে সমস্যাটা, ঢাকা 18 আসনের শুধু বৃহত্তর উত্তরা বললে উত্তরার মধ্যে শুধু উত্তরা মডেল টাউন কিংবা পরিকল্পিত নগরী বোঝায়, কিন্তু উত্তরখান, দক্ষিণখান, তুরাগ সহ অধিকাংশ থানার 80% বাসিন্দারা নাগরিক সেবা এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ফলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই আসনের প্রত্যেক নাগরিকের সমান নাগরিক অধিকার এবং নাগরিক সেবা নিশ্চিত করা। বিশেষ করে আমাদের মায়েদের, বিশেষ করে উত্তরখান, দক্ষিণখান, তুরাগে যারা সেখানে গ্যাসের সংকট, তারা রান্না করতে পারেন না, রাস্তার সমস্যা, রাস্তাঘাটগুলো নষ্ট, সেই রাস্তাগুলো উন্নতি করা, এই জায়গাগুলো আমাদের বিশেষভাবে কাজ করতে হবে। মায়েদের জন্য আমাদের বিশেষ পরিবহন ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে নারীদের নামাজের ব্যবস্থা থেকে শুরু করে যেই জায়গাগুলো তাদের সমস্যা করে থাকে সেই সমস্যাগুলো করতে হবে। নারী নিরাপত্তার জন্য প্রত্যেকটি বাসে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে এবং বিশেষ বাস সার্ভিস সহ আমরা নারীর নিরাপত্তা, মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য ঘরে এবং ঘরের বাহিরে সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে চাই। বৃষ্টি, আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই উত্তরা এলাকায় বা ঢাকা 18 আসনে উত্তরার বাইরেও কিন্তু বেশ কিছু অঞ্চল রয়েছে, যে অঞ্চলগুলো সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে বেশ কিছু, এবং কিছু রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে, এবং সেই সকল বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকেও বেশ ভালোই সাড়া পাচ্ছেন, এমনটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, শুনছিলাম আমরাও। ধন্যবাদ বিজয়। আমরা প্রচারণার খবর জানবো। এ পর্যায়ে ঢাকা 8 আসন এলাকার খবর জানানোর জন্য সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, আপনি এখন কার প্রচারণায় রয়েছেন, দেখাবেন তার গণসংযোগ কেমন চলছে, ওই এলাকার ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, ঢাকার আসনগুলোতে আমরা দুই ধরনের প্রচারণা দেখেছি। কোথাও আমরা দেখেছি যে গণসংযোগের ক্ষেত্রে মিছিল সমাবেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা দেখেছি যে দলগুলো বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন গোষ্ঠীর সাথে, বিভিন্ন ইউনিটের সাথে তারা মতবিনিময় সভা করছে। তেমনই একটি মতবিনিময় সভায় আমরা আছি। ঢাকা 8 আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি আজকে মোতালিব প্লাজায় একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন, যেখানে দোকান মালিক এবং অ্যাপার্টমেন্ট মালিক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মতবিনিময় করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো মির্জা আব্বাস বক্তব্য রাখবেন এবং তার যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সেগুলো ব্যবসায়ী কমিউনিটির সামনে তুলে ধরবেন। তার আগে ব্যবসায়ী নেতারা এখানে যারা রয়েছেন তারা অনেকেই জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত। তারা বলছিলেন যে ইতিপূর্বে ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পালন করার অভিজ্ঞতার মধ্য দিয়ে মির্জা আব্বাস যে পরিণত নেতৃত্ব, তার মধ্য দিয়ে ঢাকা 8 সহ ঢাকার অন্যান্য আসনগুলোতেও আসলে কাজ করার সুযোগ রয়েছে। তো এই ব্যবসায়ী নেতারা প্রত্যাশা করছেন যে ব্যবসা সহজীকরণ এবং ব্যবসা বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করার যেখানে ব্যবসায়ীরা তাদের যেই বিনিয়োগ রয়েছে সেগুলো তুলে আনতে পারবেন, সেগুলো সুরক্ষিত থাকবে এবং দেশে আরো নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এ ধরনের প্রত্যাশা তারা জানাচ্ছেন। মির্জা আব্বাস তিনিও একজন প্রথিতযশা ব্যবসায়ী এবং একই সাথে একজন সিনিয়র রাজনীতিবিদ। তার কাছে ব্যবসায়ীরা এই মুহূর্তে তাদের প্রত্যাশার কথাগুলো তুলে ধরছেন। কিছুক্ষণ পরেই হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা 8 আসনের যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে তার যে প্রতিশ্রুতি বক্তব্য সেটি রাখবেন। বিষয় ছিল আমার কাছে। হ্যাঁ, আমরা শুনছিলাম। ধন্যবাদ শাফিন। আমরা এই পর্যায়ে নাটোরে যাচ্ছি, সেখানে জামায়াত ইসলামের নির্বাচনী জনসভায় কথা বলছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে। 3টা নিয়োগ হলো বিসিআর সহ বিভিন্ন জায়গায়, এরপরে আবার কায়দা করে 24-এ 1 জুলাই কোর্টের গাড়ি বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কোর্টা। যা আগে ছিল তাই। তখনই ছাত্র সমাজ ফুঁসে উঠে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে ডান্ডা দিয়ে হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে, ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল গুন্ডা বাহিনী, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল। আন্দোলনের গতি এখান থেকেই শুরু।
তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান সিংহপুরুষ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমারে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। এবং সে ডানা মেলে বলেছিল, এখানে রেখে দাও, সে বলেছিল ডানা মেলে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি তো। গুলি হয়েছে, 1, 2, 3টা করে গুলি হয়েছে। যা আপনারা জান, আমি ঠিক করে 1, 2, 3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই, যার কারণে 3টা গুলি মুখে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নূতন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালুট জানানো শুরু করলো। উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত। আল্লাহ জনপদের ইজ্জত তার উসিলায় আরো বাড়িয়ে দিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ চলছে। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। সময় যত যাচ্ছে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণের দিন। প্রচারণার প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। উৎসব মুখর পরিবেশে এক এলাকা থেকে ছুটছেন আরেক এলাকায়। দুপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় এলাকার জলাবদ্ধতা নিরসন, গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র 100 শয্যায় উন্নীতকরণ সহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। অভিযোগ করেন তার নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আশানুরূপ হয়নি। অনেক ভোট কেন্দ্রকে আমি ঝুঁকিপূর্ণ মনে করছি, যেখানে রিগিং হতে পারে। অনেকে বলছে আমরা ভোট কাটবো, এটা দিয়ে তো পারা যাবে না। অনেকে বলছে ভোট কিনবো, না পারি আমরা ভোট কেন্দ্র দখল করব। কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনের পর একটি দল নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য কাজ করছে। টাকা পাচার এবং মানুষের উপর জুলুম, সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন। এই কুতুবদিয়া, কক্সবাজার, মহেশখালীর জনগণ, আমরা সেই ইতিহাস ভুলি নাই। দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। 11 দলীয় জোট যদি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। কুমিল্লা 4 আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের মত, আপনাদের দ্বিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন। এক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে। পঞ্চগড় 1 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। মানুষের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় আছেন তিনি। কারা ভয় দেখিয়েছে, কারা মানুষকে অত্যাচার করে অতিষ্ঠ করে তুলেছে, এটা যদি এনসিপি, জামাত 11 দলের জোট হয়, তাহলে আমাদেরকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এটা যদি বিএনপি এবং তাদের নেতাকর্মীরা করে, তাহলে তাদেরকে ভোটে বয়কট করতে হবে। ঝিনাইদহ 4 আসনে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বান্দরবনের রুমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারে ব্যস্ত সময় পার করছেন 11 দলীয় জোটের প্রার্থী SM সুজাউদ্দিন। এ সময় স্থানীয়দের জীবনমান উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া টাঙ্গাইল 8 আসনের সখীপুরে পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। এ সময় উন্নয়নের রোল মডেল হিসেবে উপজেলাকে গড়তে স্থানীয়দের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আর 5 দিনের মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে।
তাই শেষ মুহূর্তের অভিনব কায়দায় প্রচারণা করছেন প্রার্থীরা। আমরা এই মুহূর্তে শরীয়তপুর 1 আসনের সার্কাস পার্টি নিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষের যেই ভোট চাওয়ার কর্মসূচি চলছে সে সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী SM শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। সার্কাস পার্টি নিয়ে ভোট চাওয়া হচ্ছে, খুবই ব্যতিক্রমী একটি প্রচারণা ধানের শীষের প্রার্থীরা চালাচ্ছেন, এতে ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন একটু জানাবেন। বৃষ্টি, আমরা কিন্তু এখানে একদম অভিনব পন্থায় দেখছি প্রচারণা চলছে। সেখানে আমরা যদি একটু দেখাই, যারা সার্কাসের রয়েছেন, যারা সার্কাস করেন, তারা কিন্তু এইখানে রয়েছেন প্রচারণায় ব্যস্ত। এবং যিনি শরীয়তপুর 1 আসনের প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম, তারা কিন্তু এখানে তার প্রচারণায় রয়েছেন এবং সেখানে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন বাজারে অলিতে গলিতে কিন্তু তারা এই সার্কাস করছেন এবং সেই লোক সমাগম হচ্ছে এবং তাদের কাছে কিন্তু ভোট প্রার্থনা করছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারাও কিন্তু এটা দেখে বেশ মজা পাচ্ছেন এবং ভোটে বেশ সাড়া ফেলবে এই ঘটনাটা, সেটাই কিন্তু এখানে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু এটা এখানে বলছেন। তবে এখানকার যারা প্রার্থীর সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এই পথটা একদম অভিনব পন্থা হিসাবে বেছে নিয়েছেন, যেন মানুষ আনন্দ পায় এবং তাদের যেন এই প্রচারণায় তারা যেন সাড়া ফেলতে পারেন, সেই কারণে কিন্তু এইটা এখানে করছেন, এমনটাই কিন্তু এখানকার যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে গুরুত্ব দিচ্ছেন এবং সাধারণ ছোট বাচ্চা থেকে একদম যে বড় বয়োবৃদ্ধ যারা আছে তারা কিন্তু এখানে এটা দেখছেন এবং এর মাধ্যমে কিন্তু বিএনপি প্রার্থীর প্রচারণা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। দেখছিলাম আমরা। ধন্যবাদ শাকিল। সকাল থেকে রংপুর 3 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, সারাদিন বেশ কিছু এলাকায় গণসংযোগের খবর আপনি সংগ্রহ করেছেন, আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন মনে হচ্ছে জানাবেন। এর পাশাপাশি ভোট নিয়ে ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? বৃষ্টি, পরিবেশের কথা যদি বলি, যে রংপুর 3 আসনের কথা যদি বলি, এখন পর্যন্ত এখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো অভিযোগ আমরা কখনো কোনোভাবে পাই নাই। আমি রংপুর 3 আসনটির কথা বলি, এখানে যে সালেক পাম্প এলাকা আছে, সেই সালেক পাম্প এলাকায় যে জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রার্থী জনাব শামসুজ্জামান শামু, তিনি গণসংযোগ করছেন এবং তিনি সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এবং নানা কারণে আপনি জানেন যে এই আসনটি আছে, এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1979 সালের পর থেকে এখানে আর কোনো বিএনপির কোনো প্রার্থী কিন্তু বিজয়ী হয়নি। সে কারণে এবারের যিনি বিএনপির প্রার্থী রংপুর মহানগর আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু, তিনি একেবারে এর আগে থেকেই একেবারে সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত কিন্তু এই কাজগুলো চালা যাচ্ছেন, গণসংযোগ চালা যাচ্ছেন এবং তিনি একটি 31 দফার, তারেক রহমানের 31 দফার পাশাপাশি নিজের সমৃদ্ধ রংপুর একটি রূপকল্প তিনি দিয়েছেন এবং সে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং এখানে আপনি আরো জানেন যে এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল সহ নানান জন, এখানে প্রায় 8 জন প্রার্থী আছেন এবং বিএনপির যিনি প্রার্থী তিনি মানুষের কাছে যাচ্ছেন যে দীর্ঘ সময়ে যে উন্নয়ন বঞ্চনা হয়েছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে এই রংপুর শহরকে অর্থাৎ সদর আসনকে কিভাবে, অর্থাৎ বিভাগীয় শহরটিকে কিভাবে উন্নয়ন বঞ্চনার হাত থেকে মুক্ত করা যায়, সে কারণে কিন্তু তিনি সেই ইয়েগুলো চালাচ্ছেন। এবং একই সাথে তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তিনি যে রংপুর সমৃদ্ধ রংপুরের একটি রূপকল্প দিয়েছেন, সেই রূপকল্পটিও তিনি বাস্তবায়ন করতে চান, সে কারণে তিনি এবং এখানে তিনি এখন বেশ আলোচিত প্রার্থী আছেন। আমরা একটু যদি তার কাছে একটু শুনতে পারি, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সারা কেমন পাচ্ছেন, কোনো অভিযোগ আছে কিনা? আমি আল্লাহর রহমতে যেদিন থেকে আমরা মনোনয়ন পেয়েছি সেদিন থেকে আমরা রাস্তায় ঘাটে প্রতিটি জায়গায় কাজ করছি, তাতে আল্লাহর রহমতে আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি। একটু অভিযোগ হচ্ছে যে একটা রাজনৈতিক দল বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদেরকে টাকা দিচ্ছে, এখন থেকে বিভিন্ন অজুহাত দেখে বাড়িতে যায়, বাড়িতে ঢোকে কথা বলে তারা টাকা দিচ্ছে। অর্থাৎ যিনি প্রার্থী তিনি ভোটারদেরকে নানাভাবে প্রলুব্ধ করে টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন এবং তিনি সমৃদ্ধ রংপুর রূপকল্প নিয়ে কিন্তু রংপুর 3 আসনকে সাজাতে চাইছেন, এই ধরনের তিনি আওয়াজ দিয়ে মাঠে নেমেছেন। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ মাজহার। আমরা এ পর্যায়ে নির্বাচনী খবর জানতে বরগুনায় যাচ্ছি, সহকর্মী ফেরদৌস খান ইমন অপেক্ষা করছেন। ইমন, আপনি যেখানে আছেন এই মুহূর্তে সেখানে কোনো প্রার্থী গণসংযোগ করছেন কিনা, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, মূলত এই মুহূর্তে বরগুনার 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উনি এই পাবনা উপজেলার রাবনা শেরে বাংলা স্কুল মাঠে মূলত এই মুহূর্তে জনসভা করছেন এবং এই জনসভা স্থল কিন্তু মানুষে কানায় কানায় পরিপূর্ণ। এইখানকার যারা প্রার্থী রয়েছে মূলত তারা এখন কিন্তু বিরামহীন
গণসংযোগ করছি, কারণ প্রচারণার বাকি আছে মাত্র আর 5 দিন। তো সকাল থেকেই প্রার্থীরা আপনার ভোটারদের কাছে যাচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই এলাকা কিন্তু নদী ভাঙন প্রবণ এই বরগুনা এলাকা, এই যে বিষখালী বলেশ্বরের এবং পায়রার করাল গ্রাসে কিন্তু এই জনপদ ছোট হয়ে আসছে এবং এখানকার প্রার্থীরা বলছেন যে এই এলাকা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, যে কারণে টেকসই মজবুত বেড়িবাঁধের তারা ব্যবস্থা করবেন এবং এখানকার যারা আপনার কৃষক রয়েছে, কৃষকের কে আধুনিকায়ন করা এবং নতুন প্রযুক্তি তাদের হাতে তুলে দেওয়া, বিভিন্ন প্রশিক্ষণ কৃষকদের দেওয়া, জেলেদের জন্য কাজ করা, কারণ এই এলাকার কিন্তু বেশিরভাগ মানুষ জেলের সাথে জড়িত, তাদের জন্য কাজ করবেন এবং এখানকার যারা বেকার রয়েছেন তারা যাতে করে দূরে কোথাও না যায়, নিজ এলাকায় যেন কর্মসংস্থান করতে পারে, সেই ধরনের আশ্বাস মূলত এখানকার প্রার্থীরা দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মূলত এখানকার যারা প্রার্থীরা রয়েছেন যে নির্বাচিত হতে পারলে তারা উন্নয়নের জন্য কাজ করবেন। বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ ইমন। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে বলে জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। সকালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি উপলক্ষে সকালে গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক। জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যা যা করার দরকার সশস্ত্র বাহিনী তার সবই করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। এবার নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। আপনাদের সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দমনে বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। ভোটের আগে পরে থ্রেট আছে কিনা এই প্রশ্নে জানান, অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিমান বাহিনী তাদের সম্পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রস্তুত জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ঢাকার সেনানিবাসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130, অ্যান্তনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। এদিকে হেলিকপ্টার যোগে দুপুর 12টায় বরগুনা যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর সদস্যদের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, প্রস্তুতি অনুযায়ী নির্বাচনে নৌবাহিনী সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তার প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে জাতি একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় নরওয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই অবস্থানের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুলব্র্যান্ডসন। এর আগে নরওয়ের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। একই অনুষ্ঠানে যোগ দেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ডক্টর সুজান ভিজে। তিনি বলেন, নির্বাচনের গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য, অপতথ্য, ইচ্ছাকৃতভাবে ছড়ানো গুজব প্রতিরোধ করা খুবই কঠিন। তাই গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান তিনি। জামালপুরের 5টি আসনে 21 লাখের বেশি ভোটার, যার অর্ধেকই নারী। তবে সব দল মিলিয়ে 32 জন সংসদ সদস্য পদপ্রার্থীর মধ্যে নারী আছেন মাত্র একজন। নারী ভোটাররা বলছেন, সমতার সমাজ করতে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকরী পদক্ষেপ। তাই সব ক্ষেত্রেই সমান সুযোগ চান তারা। মধ্যবয়সী ছালমা বেগম জামালপুরের মানকি এলাকায় অন্যের বাড়িতে ঠাঁই। সারাদিন জিলাপি, পেঁয়াজু ও গুলগুলি ফেরি করে 500 থেকে 1000 টাকা রুজি। স্বামীর রোজগার নেই। কর্মজীবী এই নারীর জীবনে জাতীয় নির্বাচন প্রভাব কতটা? এই যে বড় ছেলেটা লেখাপড়া করাইছি, ছুটটা যে মেট্রিক পরীক্ষা দিব, একটা ভালো সরকার আইলে আমার ছেলেটা চাকরি পাইলে আমার এটা করা লাগবো না। কর্মক্ষেত্রে বৈষম্য, নারী অধিকার, নির্যাতন সহ নানা সামাজিক সমস্যায় জর্জরিত জামালপুরের বহু নারী। বিগত নির্বাচনগুলোতে নারী ইস্যু তেমন গুরুত্ব পায়নি প্রার্থীদের ইশতেহারে। আমি নতুন ভোটার হয়েছি এবং জামালপুরে এখন কোনো গাইনি হাসপাতাল নেই এবং এই গাইনি হাসপাতালটি মেয়েদের জন্য অনেক বেশি দরকার। আমরা চাই খুব সুন্দর একটি নির্বাচন হোক এবং নারীদের অধিকার আদায়ের জন্য নারীরা কথা বলুক। এবার নারীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের কাজ করবে এমন প্রার্থী বাছাইয়ের কথা বলছেন তারা। ভোটারদের তাগিদ, নারী বান্ধব সমাজ গড়তে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকরী পদক্ষেপ। সবচেয়ে বড় অধিকার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নিরাপত্তা অধিকারে। তারপরে বাক স্বাধীনতা, সেক্ষেত্রেও সমস্যা হয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি এমন একজন প্রতিনিধি চাই যিনি জনবান্ধব হবে এবং নারীদের যে সমস্যাগুলো সেগুলো মাঠে গিয়ে পর্যবেক্ষণ করবে এবং সেগুলো সমাধানে কাজ করবে। এমন ভোট কেন্দ্র চাই যেখানে আমি এবং আমার মতো যে সমস্ত নারীরা আছে তারা যেন নিরাপদে নিশ্চিন্তে ভোট দিতে পারেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নারী ভোটারদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বৈষম্যের শিকার হলেও জয়ী হলে নারীদের নিয়ে কাজ করতে চান জেলার একমাত্র নারী প্রার্থী। আমরা মনে করি যে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হলো শিক্ষার প্রসারতা, আরেকটি হলো তাদেরকে উপার্জনের সাথে সম্পৃক্ত করা। বিএনপি ইতিমধ্যে সেই প্রস্তাবনা তৈরি করেছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এজন্য আমরা এই পরিবেশ নিশ্চিতের জন্য চেষ্টা করছি। মহিলা প্রার্থী হিসাবে আমি জামালপুর 3 আসনে এই প্রথম নির্বাচন করছি। তো নারীরা খুব আগ্রহ প্রকাশ করেছে, তারা আমার পাশে আছে, তারা চায় নারীর উন্নয়ন হোক এবং আমি নারী হিসাবে যাতে তাদের পাশে থাকতে পারি, তারা সেটাই চাচ্ছে। নির্বাচনে জামালপুরের 5টি আসনে পোস্টাল ব্যালট সহ ভোটার আছেন 21,35,000, যার মধ্যে নারী 10,66,881 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। এই ছিল নির্বাচনের বাংলাদেশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।